মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তাদের মব সন্ত্রাসে সারা দেশের মানুষ ছিল অতিষ্ঠ। এমনকি ২০২৫ সালের ১২ই জুলাই তারেক রহমান অভিযোগ করেছেন মব জাস্টিস এবং এর মাধ্যমে নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে ইউনূস সরকার প্রশ্রয় দিচ্ছিল। তিনি প্রশ্ন তুলেন, যারা মব তৈরি করছে তারা কেন গ্রেপ্তার হচ্ছিল না? এ ব্যাপারে সরকার প্রচ্ছন্ন মদত আছে কিনা এমন প্রশ্ন তুলেছিলেন তারেক রহমান, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রশ্ন উঠেছে, ২৭ দিন হলো তারেক রহমানের সরকারের বয়স, এই কয়দিনে কি মব সন্ত্রাস কমেছে, কিংবা তার সরকার কি মব সন্ত্রাসীদের বিরুদ্ধে আদৌ কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে? মোটা দাগে বলে, ডক্টর ইউনূসের আমলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রস্তর যুগে চলে গিয়েছিল, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কি নতুন সরকার আমলে হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যখন পরিস্থিতির উন্নতি দাবি করছেন, তখন পুলিশের অস্ত্র ছিনতাই হচ্ছে, দুদকের মহাপরিচালকের ফোন ছিনতাই করে নিয়ে যাচ্ছে, বাড়ছে খুন, বাড়ছে ধর্ষণ, সাথে পাল্লা দিয়ে ইউনূসের আমলের মতো থামছে না মব সন্ত্রাস। অবশ্য ইউনূস সরকার যেমন মবকারীদের দেখেও না দেখার ভান করত, বিএনপির আমলেও একই ধরনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। যারা মবকারী তারা হামলা চালাচ্ছে, আর জেলে যেতে হচ্ছে যারা আক্রান্ত তাদের। যদিও সরকার এক মন্ত্রী বলেছেন ২-৩ মাসের মধ্যে শুরু হবে আরেকটি অপারেশন ক্লিন হার্ট। প্রশ্ন হলো, সেই অপারেশন ক্লিন হার্ট 2.0 থেকে মব সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে, যেমনটা ইউনূসের টেবিল হান্টের ক্ষেত্রে ঘটেছিল? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ২০২৪ সালের আগস্টে ডক্টর ইউনূস ফ্রান্স থেকে উড়ে এসে মব সন্ত্রাস থামাতে বলেন, কিন্তু কার্যত দেখা গেছে ডক্টর ইউনূসের ভাষায় তার নিয়োগকর্তারাই জড়িত ছিলেন বেশিরভাগ মব সন্ত্রাসী কর্মকাণ্ডে। দর্শক, ডক্টর ইউনূসের ১.৫ বছরে মবের হাত থেকে রেহাই পাননি মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, সাবেক প্রধান বিচারপতি, আইনজীবী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ কেউই। নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে গুজব সৃষ্টি করে। বাউল সম্প্রদায়, ভিন্ন মতাবলম্বী ব্যক্তি কিংবা সাংস্কৃতিক গোষ্ঠী, মুক্তিযোদ্ধাকেও হেনস্থার শিকার হতে হয়েছে। রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনা ঘটেছে। দেশের বড় দুটি শীর্ষস্থানীয় পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় গণমাধ্যমের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। এই মব করেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয় স্বাধীনতার স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িটি। এসব মব সরকারের মদতেই হয়েছে। সরকারি প্রতিষ্ঠান থেকে বুলডোজার দেওয়া হয় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য। অন্তর্বর্তী সরকার মব সন্ত্রাসীদের ধরার বদলে উল্টো যারা মবের শিকার হয়েছিলেন তাদেরকে জেলে পুরে নির্যাতন চালিয়েছে। এমন পরিস্থিতিতে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জনজীবন তখন ছিল অতিষ্ঠ। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত ২ বছরে গণপিটুনি ও মব সহিংসতার ঘটনায় নিহত ও আহতদের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। ২০২৪ সালে মব সহিংসতায় অন্তত ১২৮ জন নিহত হয়, আর ২০২৫ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় কমপক্ষে ১৯৭ জনে। মবের শিকার হয়ে সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে ৫৭ জন। চরম উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে গত ১৭ ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব নেয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের মুখোমুখি হয় তা হলো দেশের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। এরই মধ্যে ৩ সপ্তাহের বেশি সময় পার হয়ে গেল। তাতে কি ডক্টর ইউনূসের আমলে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে? দেখে আসি পরিস্থিতিটা কি। প্রথমে দেখি ছিনতাই বেড়েছে নাকি কমেছে। অন্তর্বর্তী সরকার আমলে ঢাকার জন্য ছিনতাইয়ের স্বর্গরাজ্য ছিল মোহাম্মদপুর। সেই মোহাম্মদপুরে ৮ই মার্চ তারাবির নামাজ শেষে হাঁটাহাঁটি করতে বের হয়েছিলেন দুর্নীতি দমন কমিশন বা দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন। ৩ ছিনতাইকারী তার দুটো আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনে নিয়ে গেছে। এ সময় আইফোনের পাসওয়ার্ড জানার জন্য তাকে দেশীয় ধারালো অস্ত্রের উল্টো দিক দিয়ে আঘাত করা হয় এবং বাম চোখে ঘুষি মেরে আহত করা হয়। পরে উপায়ন্তর না দেখে তিনি পাসওয়ার্ড দিতে বাধ্য হন। পুলিশ অবশ্য এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে। তার একদিনের মধ্যে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তার মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি হলো নারায়ণগঞ্জে। ৯ মার্চ ভোরে পুলিশের এএসআই লুৎফর রহমান একা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এই সময় পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেলে থাকা ৩ ছিনতাইকারী নগর ভবনের গোল চত্বরের সামনে তার গতিরোধ করে। এরপর ২ ছিনতাইকারী মোটরসাইকেল থেকে নেমে এএসআই লুৎফর রহমানকে ঘিরে ফেলে এবং তাকে এলো পাতারে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এক পর্যায়ে তার কোমরে থাকা পিস্তলটি ছিনিয়ে নেয়।
24 ঘন্টা পর পুলিশ ছিনতাই হওয়া অস্ত্রটি উদ্ধার করতে পেরেছে। তার ঠিক একদিন আগে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়কে একটি ব্যাটারি চালিত রিকশা থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। গত একদিনের ব্যবধানে গাজীপুরে ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 2 লাখ টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় গুরুতর আহত হয় এক ডিস্ট্রিবিউটর। সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে 10 লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। ফেনীতে ছিনতাই হওয়া অটোরিকশার পিছনে দৌড়াতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন এক কিশোর চালক। ছিনতাইয়ের মতো খুন আর ধর্ষণের ঘটনাও গত কয়েক সপ্তাহে বেড়ে চলেছে। গত সপ্তাহে 8 বছরের এক শিশুকে ধর্ষণ ও পরে হত্যা করা হয়। গত শনিবার ওই শিশুকে চকলেট কিনে দেওয়ার কথা বলে কুমিরার কাজীপাড়ার বাড়ি থেকে বের করে দুর্বৃত্তরা। পরে বাসে করে কুমিরা থেকে সীতাকুণ্ডে নিয়ে যায়। সেখান থেকে হেঁটে বোটানিক্যাল গার্ডেন এলাকার দুর্গম পাহাড়ে ওঠেন। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় শিশুটি চিৎকার করে ঘটনাটি জানিয়ে দেওয়ার কথা বললে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। রক্তাক্ত অবস্থায় জঙ্গল থেকে হেঁটে বোটানিক্যাল গার্ডেনের নির্মাণাধীন সড়কের কাছে পৌঁছালে শ্রমিকরা তাকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই লঞ্চের কেবিনে কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। পরিসংখ্যান বলছে বেড়েছে নৃশংস খুনের ঘটনাও। দর্শক, সাধারণ মানুষের যেটি প্রত্যাশা ছিল সেটি হলো ইউনূসের নিয়োগকর্তাদের মব সন্ত্রাস দমনে তৎপর হবে নতুন সরকার। কিন্তু গত কয়েকদিনের কয়েকটি ঘটনায় দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের আমলে যে গ্রুপটি মব সন্ত্রাস চালাতো তারা বিএনপি সরকারের আমলেও ঠিক একইভাবে মবের রাজত্ব করছে। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে পিটিয়ে মুমূর্ষু অবস্থায় থানার সামনে রেখে যাওয়ার ঘটনায় দেশ জুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। প্রথম আলোর খবরে বলা হয়েছে, ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাহিদ খান পাবেল নামে একজন শিক্ষার্থীকে 3 দফায় মারধর করা হয়েছে। 9 মার্চ রাত 3টার পরে প্রথমে বুয়েট ক্যাম্পাসে, তারপর ঢাবি ক্যাম্পাসে মারধরের পর তাকে শাহবাগ থানায় রেখে আসা হয়। থানার সামনেও তাকে মারধর করা হয়। পাবেল অভিযোগ করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে মারধর করেছে। এই সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসিব আল ইসলাম, মোহাম্মদ সাইফুল্লাহ, সর্দার নাদিম মোহাম্মদ শুভ, আবরার সহ আরো কয়েকজনের নাম উল্লেখ করেন। বিস্ময়ের ব্যাপার হলো, আহত পাবেলের মা থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশের গড়িমসি দেখে বোঝা যায় সরকার উপর মহলের নির্দেশ নেই, যেমনটা অধ্যাপক ইউনূসের আমলে প্রতিটি মব সন্ত্রাসের ঘটনায় করা হতো। অনেক নাটকের পর শেষ পর্যন্ত অভিযোগটি নিলেও মামলা প্রত্যাহারের জন্য নানা মহল থেকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযোগের কাগজটি শেষ পর্যন্ত শাহবাগ থানা নিলেও আগের দিনের মবের ঘটনায় ঠিক ঘটেছে উল্টো। যারা মব করেছে তাদের গ্রেপ্তার না করে পুলিশ যারা মার খেয়েছে তাদের সন্ত্রাস দমন আইনে জেলে পুরেছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণের অডিও